কি ব্যাপার, কে আপনি? আমার রাস্তা আটকে দাঁড়িয়ে আছেন কেন? আমার কথাটা শুনে সামনে থাকা উনি বললেন, এই রাতের বেলা তুই একা কেন? তোকে ভয় দেখাবো, তাই রাস্তা আটকে দাঁড়িয়ে আছি। ওনার কথা শুনে আমি বললাম, মানে কি বলেন? কে আপনি? সামনে আসেন, অন্ধকারে আপনার মুখ দেখতে পাচ্ছি না। আমার কথা শুনে সামনে থাকা উনি আমার কাছাকাছি আসতেই ভয়ে চমকে উঠে বললাম, ও বাবা, আপনি কে? এতটা ভয়ঙ্কর দেখতে কেন? আমার কথার জবাবে উনি বললেন, আমি ডাইনি। তাই এত ভয়ানক চেহারা। ডাইনির কথা শুনে আমি ডাইনিকে বললাম, তা ডাইনি খালাম্মা, আমার কাছে কি চান? ওই, আমি কি তোর খালাম্মা লাগি? না, মানে মজা করে বললাম আর কি। আমার কথা ডাইনি বলল, এত রাতে কোথা থেকে ফিরলি? আমি বললাম, বড় আপুর বাড়িতে গিয়েছিলাম, ফিরতে রাত হলো, অটো পাইনি, তাই হেঁটে হেঁটে ফিরছে। ও, আমাকে দেখে তোর ভয় করছে না? না, কিসের ভয়? কি? এতটা বিশাল অপমান, যতক্ষণ না তোর ভয় লাগে ততক্ষণ তোকে ছাড়বো না। ডাইনির কথায় আমি বললাম, ওকে, আমি ভয়ও পাবো না। ভয় না পেলে যেতে পারবি না। ঠিক আছে, এখানেই বসে থাকি, সকাল হলে চলে যাব। সকাল হওয়ার আগে তোর ঘাড় মটকাবো। কেন, আমার কি দোষ? ভয় পা বলছি, নইলে ঘাড় মটকাবো। ওকে, ঘাড় মটকান, তবুও ভয় পাবো না। এ কেমন জ্বালায় পড়লাম। ওই, ভয় পাবি নাকি রক্ত খাবো তোর? রক্ত খেলে তো ব্যথা পাবো, ভয় পাবো না। উফ, আমি কি করলে ভয় পাবি বলতো? ডাইনির কথায় আমি বললাম, কিছু না, আপনাকে দেখে ভয় না আসলে কি করব? আপনি থাকেন, আমি চলে গেলাম। আমার কথার জবাবে ডাইনি বলল, কি চলে যাবি? ওকে, যা। ডাইনির কথা শুনে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যেতে লাগলাম, কিন্তু একই, আমি ঘুরে ফিরে এই এক জায়গায় আসছি কিভাবে বারবার? আমার এরকম কাহিনী দেখে ডাইনি হাসতে হাসতে বলল, কি বাড়ি যাবি না? যা, যেতে পারলে তো। ডাইনির এমন আচরণে আমি বললাম, যেতে দেন বলছি, নইলে আপনার সাদা সাদা চুলগুলোতে আগুন ধরিয়ে দেব। আমার কথা শুনে ডাইনি হাহা করে হেসে বলল, কি, আমার চুলে আগুন ধরিয়ে দিবি? তুই নড়াচড়া করতে পারলে তো দেখ না একবার চেষ্টা করে। হ্যাঁ, ঠিকই তো। ওই ডাইনি খালাম্মা, আমাকে কি করলেন? আরে বরফের মতো শক্ত হয়ে গেলাম কি করে? নড়াচড়া করতে পারছি না কেন? ও মা গো! ডাইনি বলল, এখন বল আমাকে, দেখ ভয় পাচ্ছিস? না, ভয় পাই না। আমার কথা ডাইনি বলল, দাঁড়া, ভয় পাবার ব্যবস্থা করছি। এই বলে আমার চোখের সামনে ডাইনি একটা সাপের রূপ নিল, আর আমার সামনে ফনা তুলে আমাকে বলতে লাগলো, কিরে, এখন কেমন ভয় লাগছে? বল, এখন ভয় পাচ্ছিস? ডাইনির কথার জবাবে আমি বললাম, এরকম সাপ তো হাটে বাজারে অনেক দেখি, সাপুরিরা সাপ খেলা দেখায়, কই তখন তো ভয় পাই না। ওই, তুই কি রে, এত বড় সাপের রূপ নিলাম, তাও ভয় পেলি না? তুই বল একবার, কি করলে ভয় পাবি? জানি না, আমার ভয় না আসলে কি করব? দেখ, আমার দিকে দেখ। আরে আমি ডাইনি, ভূত। আমি আমার ভয়ানক চেহারা দেখে কি ভয় লাগছে না? না, ভয় তো লাগে না। আমার কথায় উনি ডাইনি বেশ রেগে মেগে বলল, কেন ভয় লাগে না কেন? ভয় না পাইলে আজকে বাড়ি ফিরতে পারবি না। বললেই হলো, কিছুক্ষণ পর তো সকাল হবে, তখন তো লোকজন আসবে, তখন চলে যাব। ততক্ষণ পর্যন্ত থাকতে পারলে তো এখনই তোকে মেরে তোর রক্ত খাবো। এই না, কাছে আসবেন না কইলাম, কাছে আসলে থাপ্পড় দিব। দে, থাপ্পড় দিতে আসলে হাতে কামড় দিয়ে আঙুলগুলো চিবিয়ে খাবো। ডাইনির কথায় আমি বললাম, ওই না, এটা করবেন না। আচ্ছা, এত মানুষ থাকতে আমাকে কেন ভয় দেখাতে হবে আপনার, বলুন তো? তোকে একা পেলাম তাই ভয় দেখাতে ইচ্ছে করছে। আরেকটা কারণ আছে অবশ্য। আবার কি কারণ? তোকে ভালো লেগেছে, জামাই বানাবো তোকে। ডাইনির কথাটা শুনে অবাক হয়ে বললাম, কি? আপনি তো ডাইনি, আমার থেকে অনেক বড় ছেলের বয়সী ছেলেকে বিয়ে করবেন? আরে পাগল, আমার জামাই না, আমার মেয়ের জামাই। আমার মেয়ের সাথে তোকে বিয়ে দেব। কি, সত্যি নাকি? আমি তো মানুষ, আপনার মেয়ে ডাইনি কেমনে কি? মানুষ, তাতে সমস্যা নেই, আমি রাজি তবুও। তুই হবি পলির স্বামী। পলিকে? আমার মেয়ের নাম পলি, তোর হবু বউ। পলি হোক বা টলি হোক, আমি কোনো ডাইনিকে বিয়ে করতে পারবো না। আমার কথাটা শুনে ডাইনি বললেন, ওই সাবধানে কথা বলো, তোমাকে আমার ভালো লেগেছে, তাই আমার মেয়ের সাথে বিয়ে দিতে চাচ্ছি। বিয়ে করো, এটাই ভালো হবে। কেন, দুনিয়াতে মেয়েদের অভাব পড়েছে নাকি যে ডাইনিকে বিয়ে করতে হবে? এমন অবস্থায় আমার পেছনে ঝড়ের বেগে একটা অবয়ব চলে আসলেন। এটা দেখে ডাইনি বললেন, ওই তো আমার মেয়ে এসে গেছে, দেখো। ডাইনির কথা শুনে পেছনে ঘুরে তাকিয়ে বললাম, ওমা গো, এ তো আপনার থেকেও ভয়ঙ্কর দেখতে, একে নাকি আমি বিয়ে করব? আরে না বাবা, আমরা ডাইনি, তাই এরকম ভয়ঙ্কর রূপ নিয়ে থাকি। ও ভয়ঙ্কর না। এই পলি, সুন্দর রূপে আয় তো, তোকে দেখেও ভয় পাচ্ছে। ডাইনির কথা শুনে ওনার মেয়ে সুন্দর একটা রূপ নিয়ে আমার দিকে তাকিয়ে ডাইনিকে বললেন, মা, ও মা, এটা দেখে তো মানুষ মনে হচ্ছে। হ্যাঁ, ও মানুষ, আর জানিস, ওকে আমার ভীষণ পছন্দ, আমি ওর সাথে তোর বিয়ে দেব। ডাইনির কথায় ওর মেয়ে বলল, উফ, তাই? বাহ, কত সুন্দর দেখতে। মা, ও মা, আমি ওর রক্ত খাবো। না মা, এসব বলতে নেই, ও তোর স্বামী হবে, ওর রক্ত খাওয়া যাবে না। তোকে তো কালকে গরুর রক্ত খাওয়ালাম, এতে কি পেট ভরল না? তাহলে ওর কলিজাটা বের করে খাই। ডাইনির মেয়ের কথাটা শুনে আমি বললাম, ওই চুপ, আমার রক্ত খাবে, কলিজা খাবে, দাঁত ভেঙে দিব একদম। আমার কথায় ডাইনি বলল, ওর কথা কিছু মনে করো না, ও এখনো ছোট মানুষ। এদিকে তখন ডাইনির মেয়েটা আমাকে বললেন, ওই স্বামী, তোমার নাম কি? আমার নাম নাহিদ, আর আমি আপনার স্বামী না, ওকে?
ডাইনির মেয়ে বলল, বিয়ে তো হবেই তোমার সাথে আমার, তাহলে স্বামী বললে সমস্যা কি? জানো স্বামী, তোমার আমার বিয়ের পর আমি রোজ রোজ তোমার শরীরের একটু একটু রক্ত খাবো। ওর এমন কথা আমি বললাম, ডাইনি খালাম্মা, আপনার মেয়ের মাথায় সমস্যা আছে। এমনিতেও ডাইনি, তার উপর আবার পাগলি। না বাবা, ও পাগলি না, এমনিতেই একটু একটু ওই স্বামী আসো আমার পিঠে বসে তোমাকে নিয়ে একটু উড়ে বেড়াই। মাথা খারাপ? তোমার পিঠে উঠে আর তুমি আকাশ থেকে আমাকে ফেলে দাও, দরকার নাই। তোমরা মা মেয়ে থাকো, আমি চললাম। আমি চলে যেতে থাকলে ডাইনি বলে, কোথায় যাচ্ছ? বাড়িতে যাচ্ছি। আমরাও যাব। কেন, আপনারা যাবেন কেন? আমার কথার জবাবে ডাইনি বলল, তোমার মা বাবার সাথে বিয়ের ব্যাপারে কথাবার্তা বলবো না বুঝি? আচ্ছা, এত ভূত এত পিশাচ থাকতে আমার সাথে আপনার মেয়ের কেন বিয়ে দেবেন? কোনো ভূতের সাথে বিয়ে দেন? থাকেন আপনারা, আমি চললাম। এই বলে হাঁটতে লাগলাম বাড়ির দিকে। ওদিকে পেছন থেকে দেখছি ডাইনি ও তার মেয়ে উড়ে উড়ে আমার পিছন পিছন আসছে। এটা দেখে রেগে গিয়ে বললাম, দেখেন ডাইনি খালাম্মা, আমার পেছন পেছন আসা বন্ধ করুন। ডাইনি বলল, তাহলে আমার মেয়েকে বিয়ে করতে রাজি হও। এদিকে পলি বলল, ওই স্বামী, তুমি হেঁটে হেঁটে যাচ্ছ কেন? আমার পিঠে উঠে বসো, আমি তোমাকে উড়ে উড়ে নিয়ে যাচ্ছি। চুপ কর পাগলি, এমনিতে ডাইনি, তার উপর মাথায় সমস্যা। ডাইনি বলল, ও বিয়ের পর সব ঠিক হয়ে যাবে, দেখে নিও। চুপ করেন তো। এই বলে আমি পেছনে আর না তাকিয়ে বাড়িতে চলে গেলাম। অনেক রাত হয়েছে, ঘুমে চোখ ছোট হয়ে আসছে, তাই ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা আমার ঘুম ভাঙতেই আমি পাশের রুমে গিয়ে দেখি মা জ্ঞান হারিয়ে পড়ে আছে। পাশে বসে আছে ডাইনি ও তার মেয়ে। এই দৃশ্য দেখে দৌড়ে মায়ের কাছে গিয়ে জ্ঞান ফেরালাম। জ্ঞান ফিরতেই মা ভয়ে ভয়ে আমার হাত চেপে ধরে বলল, বাবা ভূত। মায়ের এরকম অবস্থা দেখে আমি বললাম, মা ভয় পেও না, কিচ্ছু হবে না। আমার কথায় মা বললেন, কিচ্ছু হবে না মানে? চোখের সামনে দুইটা ভূত বসে আছে, দেখ বাবা কতটা ভয়ানক। দূর, ভয় পেও না তো, ওরা ডাইনি, ওরা আমাদের কিচ্ছু করবে না। এদিকে তখন ডাইনি মাকে বলল, হ্যাঁ বেআইন, ভয় পাবেন না, আমি ডাইনি আর ও আমার মেয়ে পলি। ডাইনির কথায় মা বলল, সেটা না হয় বুঝলাম, আপনারা আমার এখানে কি চান? চলে যান, চলে যান বলছি। আহা, চলে যাব কেন? আপনার ছেলে নাহিদকে আমার খুব পছন্দ হয়েছে। আমি আমার মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে দেব, সেজন্য এখানে আসছি। মা বলল, কি? ডাইনির সাথে আমার ছেলের বিয়ে দেব? ও মা গো! এই বলে মা আবারও জ্ঞান হারিয়ে পড়ে গেলেন। এটা দেখে আমি বললাম, এটা কি হলো? আপনাদেরকে মানা করেছি আমার পিছু পিছু আসবেন না, তাহলে বাড়িতে কেন এলেন? এমন অবস্থায় পলি বললেন, মা আমার হবু শাশুড়ি মনে হয় মারা গেছে, আমি ওনার রক্ত খাই। ওই চুপ, রক্ত খাবে? মুখের মধ্যে পা দিয়ে লাথি মারবো কিন্তু। আহ পলি, দেখছিস না তোর হবু শাশুড়ি অজ্ঞান হয়ে গেছে, উনি মরেনি তো। মায়ের কথায় পলি বলল, আমি ভাবছি মারা গেছে। মারা যেহেতু গেছে তাই ভাবলাম রক্ত মাংস খাই। পলির কথায় আমি রেগে গিয়ে বললাম, এই পলিটাকে নিয়ে জানতো এখান থেকে। ডাইনি বলল, এমন করছো কেন? একবার বিয়েটা হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। মাথা খারাপ? আমি আপনার মেয়েকে বিয়ে করব না, আর কতবার বলবো? ডাইনির মেয়ে বলল, ওই ওই, আমাকে বিয়ে করবে না কেন? জানো আমার জন্য 36টা ভূত পাগল বিয়ে করার জন্য। তা যাও না, গিয়ে তাদেরকে বিয়ে করো। এই বলে মায়ের আবারও জ্ঞান ফিরালাম। মায়ের জ্ঞান ফিরতে মা বলে উঠল, ও নাহিদ, আমি স্বপ্ন দেখছি না তো? এরা কি বলে তোর সাথে নাকি ডাইনির বিয়ে দেবে? দেখুন বিয়ান মশাই, আমরা ডাইনি হলে কি হবে? কখনো আপনাদের ভয় দেখাবো না, ক্ষতি করব না। ডাইনির কথায় মা বললেন, অসম্ভব, আমি কখনো আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দিব না। চলে যান আপনারা, নয়তো কবিরাজ ডাকবো। ডাইনি বলল, ভালোই ভালোই বলছি, আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিয়ে দিন, নইলে নইলে কি করবেন? দুজনকে মেরে রক্ত খাবো। ডাইনির কথা শুনে মা ভয়ে বলল, ধুরো, মজা করলাম, এরকম ভাবে কেন ভয় দেখান বিয়ান মশাই? আমি ভেবে দেখব। ডাইনি বলল, ভাবাভাবি নাই, বিয়ে দিবেন কিনা বলেন, নইলে মেরে ফেলবো। বাবা নাহিদ, কিচ্ছু করার নেই, আমরা ফেসে গেছি। কতবার বলেছি রাত বিরাতে বাইরে চলাফেরা করবি না। কোথাকার কোন ডাইনিকে সাথে করে নিয়ে আসছিস, এখন বিয়েটা করতেই হবে তোকে। মায়ের কথায় আমি বললাম, মা তুমি ভয় পাচ্ছ কেন? ওরা আমাদের কিচ্ছু করতে পারবে না। মা বলল, চুপ, একদম চুপ, এখন চুপচাপ রাজি হয়ে যা, পরেরটা পরে দেখা যাবে। ঠিক আছে তাহলে, কালকে আমার মেয়ে পলির সাথে নাহিদের বিয়ে হবে। এখন চলো চলো তো সবাই নাস্তা করি। ঠিক আছে, তোমরা টেবিলে গিয়ে বসো, আমি নাস্তা দিচ্ছি। মায়ের কথায় সবাই টেবিলে বসে নাস্তা করতে শুরু করলাম। হঠাৎ করে পাশে তাকিয়ে দেখি ডাইনির মেয়ে পলিও পাশে নেই। এই দেখে আমি বললাম, আরে পলি কোথায় গেল? এই ডাইনি খালাম্মা, আপনার মেয়ে কই? ঠিক তখনই মা বলে উঠল, নাহিদ পেছনে তাকিয়ে ফ্রিজের দিকে তাকিয়ে দেখ। মায়ের কথায় পেছনে তাকিয়ে দেখলাম পলি ফ্রিজ খুলে ফ্রিজে থাকা কাঁচা মাংস আর মাছ খাচ্ছে। এটা দেখে ওর সাথে গিয়ে বললাম, ছি ছি ছি, কি করছো এসব? আমার কথা জবাবে পলি বলল, কেন, মাছ মাংস খাচ্ছি, তাই বলে কাঁচা? বা, বমি আসছে, রাখো এসব। না, আমি এগুলো খাবো, খুব ভালো লেগেছে, খুব স্বাদ। ডাইনির বাচ্চা বলে কি, এগুলো নাকি খুব স্বাদ? এদিকে ডাইনি তখন পলিকে উদ্দেশ্য করে বলল, এই পলি, কি করিস, রাখ ওগুলো, এখন থেকে পচা খাবার আর খাওয়া যাবে না। মানুষের সাথে তোর বিয়ে হবে, তাই এখন থেকে ভালো ভালো জিনিস খাবি। এখানে থাকলে আমার বমি আসবে। মা, আমি একটু বাইরে গেলাম। আমার কথায় ডাইনি বললেন, আহা, দাঁড়াও দাঁড়াও, একা বাইরে যাওয়া যাবে না। কেন, একা গেলে কি হবে?
নিজেকে খুব চালাক ভাবো তাই না? তোমাকে একা বাইরে ছাড়ি আর তুমি গিয়ে কবিরাজ ডেকে এনে আমাদের বন্দি করো তাই না? তোমার একা যাওয়া হবে না, পলিকে সাথে নিয়ে যাও। মাথা খারাপ? ওকে সাথে নিয়ে যাবো রাস্তায়, সবাই ওকে দেখে ভয় পাবে না বুঝি? আরে ভয় পাবে না, সেই ব্যবস্থা করছি। হ্যাঁ পলি, তুই ওর সাথে যা। ঠিক আছে, আমি ওর ঘাড়ে চেপে বসি। পলির কথায় ওর মা বললেন, না তুই বাতাসে মিশে ওর পকেটে ঢুকে যা, নিজের রূপে আসবি না। ওর পকেটের ভিতর থেকে শুনবি আর দেখবি ও কোনো কবিরাজের কাছে যায় কিনা। আচ্ছা ঠিক আছে, এই বলে বাতাসে মিশে আমার পকেটে ঢুকে গেল পলি। কি একটা ঝামেলায় পড়লাম, না জানি বাইরে গিয়ে কি পাগলামি করে। কি আর করার, আমি কোনো কথা না বাড়িয়ে বাইরে চলে গেলাম। বাইরে আড্ডা দেওয়ার এক ফাঁকে হঠাৎ বান্ধবী শারমিনের সাথে দেখা হলো। ওর সাথে দেখা হতে শারমিন আমাকে উদ্দেশ্য করে বলল, হাই নাহিদ, কেমন আছো? কি খবর তোমার? দেখাই তো পাওয়া যায় না। শারমিনের কথাটা শুনে আমি কিছু বলতে যাব, ঠিক তখনই শারমিনের গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল। কিন্তু অবাক করার বিষয় হলো, আমি আর শারমিন ছাড়া সেখানে কেউ ছিল না। থাপ্পড়টা খাবার পর শারমিন বলল, আরে এটা কি হলো? আমাকে থাপ্পড় কে মারলো? এখানে তো কেউ নেই, বাতাসে মিশে কে থাপ্পড় দিল? কথাটা বলতে না বলতে আরেকটা থাপ্পড় লাগিয়ে দিল শারমিনকে। এদিকে আমি তো বুঝে গেছি এটা ডাইনির মেয়ে পলির কাজ। ও আমার পকেট থেকে বেরিয়ে অদৃশ্য হয়ে শারমিনকে থাপ্পড় মারছে। দুইটা থাপ্পড় খাবার পর শারমিন বলল, নাহিদ এখানে ভূত আছে, এই বলে সে পালিয়ে গেল। শারমিন চলে যাবার পর পলি আমার সামনে আসলে ওকে দেখে রেগে মেগে বললাম, এটা কি হলো? ওকে এভাবে থাপ্পড় মারলে কেন? কেন ও তোমার সাথে এভাবে কথা বলে কেন? ও তো বন্ধু হয়, বুঝো না? তোমাকে তুমি করে বলে কেন? তুমি শুধু আমার, তোমাকে আমি তুমি করে বলবো। চুপ, বেশি কথা না বলে আবারও পকেটে ঢুকে থাকো। ঠিক আছে। আমি বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাড়ির দিকে যেতে থাকি। ঠিক তখনই হঠাৎ আমার নাকে একটা পচা গন্ধ আসে। আরে এই গন্ধটা কোথা থেকে আসছে? কিছু একটা খাবার আওয়াজ পাচ্ছি। এইভাবে এদিক সেদিক তাকালাম, কিন্তু কোথাও কিছু দেখতে না পেয়ে আমার নিজের পকেটে হাত ঢোকাই। তাতে চমকে উঠলাম, আমার পকেটে এটা কি? এই ভেবে ভালো করে পকেটের দিকে তাকাতে চিৎকার দিয়ে উঠলাম, আমার পকেটে সাপ আসলো কিভাবে? ও মা গো! এই বলে প্যান্ট খুলে পানিতে নেমে পড়লাম। তখন পলি সামনে এসে হাসতে হাসতে বলল, আরে আরে কি করলে এটা? পলির কথায় আমি বললাম, প্যান্টের পকেটে সাপ আসলো কিভাবে? তাই তো প্যান্ট খুলে ফেলে দিয়েছে। আমার কথা জবাবে পলি বলল, আরে আমার অনেক ক্ষুধা লেগেছিল তাই সাপটাকে খাচ্ছিলাম। তুমি ভয় পেয়ে প্যান্ট খুলে ফেলবা ভাবিনি। হাসো, উপরে উঠে আসো। এভাবে উপরে উঠি কিভাবে? সবাই দেখবে তো। আচ্ছা তাহলে আমি তোমার কাছে আসি। ওর কথা শুনে বললাম, না একদম না, তুমি প্যান্টের পকেট থেকে সাপটা বের করে প্যান্ট দাও, আমি উপরে আসছি। আমার কথা শুনে পলি প্যান্ট ছুঁড়ে আমাকে দিলেন। আমি প্যান্ট পরে উপরে উঠলাম। প্যান্ট পরে উপরে উঠে পলিকে বললাম, এরকম কাজ আর কখনো করবে না। আচ্ছা ঠিক আছে। এখন কোথায় যাবে? কোথাও না, বাসায় যাব, চলো। এই বলে বাসায় চলে আসলাম। বাসায় আসতে ডাইনি বলে উঠল, তোমাদের ঘোরা হলো? নাহিদ কোনো কবিরাজের কাছে যাওনি তো? ডাইনির কথা শুনে বললাম, যেতে পারলে তো। সাথে করে তো আপনার মেন্টাল মেয়েকে পাঠিয়েছেন। ছি ছি ছি, সাপেরও রেহাই নেই, সাপ ধরে খায় আপনার মেয়ে। ও এখনো ছোট তো, কাল তোমাদের বিয়ে হলে সব ঠিক হবে, দেখে নিও। সব ঠিক হবে না, আমার জীবন শেষ হবে, কে জানে। আচ্ছা আপনারা অন্য রুমে যান তো, আমি মায়ের সাথে একা কথা বলবো। আমার কথা শুনে ডাইনি ও তার মেয়ে পলি অন্য রুমে চলে গেল। তখন মা আমাকে বললেন, বাবা নিশাত এখন কি করবি? কি আর করব, আমার সাথে পলি ছিল তাই কোনো হুজুর বা কবিরাজের কাছে যেতে পারিনি। কি করব এখন? কি আর করবি, চুপচাপ বিয়েটা করে নে, তারপর সময় বুঝে কবিরাজ এনে ওদের উচিত শিক্ষা দিতে হবে। তাই বলে ডাইনি মেয়েকে বিয়ে করবি? পলি তো একটা মেয়ে ডাইনি, তাই না? কি আর করবি, ঝামেলার সাথে করে নিয়ে আসছিস, এখন তো বিয়েটা করতে হবে, নইলে দুজনেই মারা পড়ব। ঠিক আছে, কি আর করব, তাই করি। যাই হোক, কথা মতো পরের দিন ডাইনি মেয়ে পলির সাথে আমার বিয়ে হলো। বিয়ে হবার পর ডাইনি বলল, বাহ বাহ, অবশেষে পলির সাথে নাহিদের বিয়ে হলো, কি সুন্দর লাগছে দুজনকে দেখে। ডাইনির মেয়ে পলি বলল, মা ও মা, আমাদের বিয়ে তো হলো, বাসর কখন হবে? ছি মা, আমাকে এসব বলতে নেই, সময় হলে হবে। বাসর রাতে কি করে, স্বামীর ঘাড় মটকাতে হয় নাকি? তাহলে আমিও ঘাড় মটকাবো। পলির এমন কথা আমি বললাম, কি আমার ঘাড় মটকাবে? না না, আমি বাসর করব না, এখানে বসে থাকবো। আমার কথা শুনে ডাইনি বলল, আরে না বাবা, ও কিচ্ছু করবে না, অবুঝতো বুঝিয়ে দিও। এই বলি, এসব কি বলিস, ও তোর স্বামী, আবল তাবল কথা একদম বলবি না, আর ওকে ভয় দেখাবি না। আচ্ছা ঠিক আছে মা, যাও এখন তোমরা রুমে যাও, অনেক রাত হয়েছে। ডাইনির কথা শুনে পলিকে নিয়ে রুমে গেলাম। রুমে যাবার পর আমি বললাম, ওই যাও শুয়ে পড়ো। কেন, তুমি কি আমার সাথে ঘুমাবে না? না, পাগল নাকি, তোমার সাথে ঘুমাবো না। কেন? তুমি ডাইনি তাই। ডাইনি মেয়ের সাথে ঘুমাতে ভয় লাগে, না জানি কখন ঘাড় মটকায় রক্ত চষে খায়। তার মানে আমার সাথে এক বিছানায় ঘুমাবে না? না, ভালোভাবে বলছি, ঘুমাবে না। না। পলি বলল, মা। পলির ডাকে ডাইনি সা করে বাতাসের বেগে রুমে চলে আসলো। ডাইনি রুমে আসতেই পলি বলল, মা দেখো তোমার জামাই কি বলে, ও নাকি আমার সাথে ঘুমাবে না, আলাদা ঘুমাবে। তুমি ওর মা, মানে আমার শাশুড়িকে মেরে ফেলো। আমি বললাম, ওই চুপ, একদম চুপ, আমার মায়ের কিছু হলে তোমাদের ছাড়বো না আমি। এদিকে ডাইনি আমাকে বললেন, নাহিদ পলিকে এসব কি বলছো তুমি?
ডাইনির কথার জবাবে আমি বললাম, যা বলছি। আচ্ছা, একটা কথা, আমার রুমের দরজা দেয়া, আপনি দরজা ভেদ করে ভিতরে আসলেন কিভাবে? আমি কি মানুষ নাকি দরজা খুলতে হয়? দরজা লাগা থাকলেও আমি ঢুকতে পারি। আমার মেয়ে চিৎকার দিয়েছে, তাই দ্রুত বাতাসের বেগে আসছে। ও, তাহলে আপনার মেয়ে আর আমি বাসর করার সময় যদি চিৎকার দেয় তবুও কি রুমে আসবেন? না, আসবো, আমি চলে যাই। তোমাদের যা ইচ্ছা হয় করো। ওই পলি, আমাকে আর ডাকবি না, কাল সকালে কথা হবে। এই বলে চলে গেল ডাইনি। আমি রেগে পলির দিকে তাকিয়ে বললাম, ওই, চিৎকার দিলা কেন? তুমি আমার সাথে না ঘুমিয়ে অন্য কোথাও ঘুমাবে কেন? আমার কাছে আসো, নইলে আবারও চিৎকার দিব। আমি নিশ্চিত পাগল হয়ে যাব। কাকে বিয়ে করলাম আমি? রাত অনেক হয়েছে, আর কথা না বাড়িয়ে শুয়ে পড়লাম পলির সাথে। এটা কি হলো? তোমার আমার মাঝখানে কোলবালিশ রাখলা কেন? কাছে আসবে না? না, এভাবেই ঠিক আছে। চিৎকার দিলাম কিন্তু, মাকে ডাকলাম, দে চিৎকার দে, তোর মা আসুক। এবার তোর মা আসলে সব কিছু খুলে তোর মায়ের সামনে দাঁড়াবো, তখন বুঝবি মজা। ছি, এটা কোনো কথা? যাও, চিৎকার দেবো না, ঘুমাও। যাই হোক, কথা মতো ঘুমিয়ে পড়লাম। এই ঘটনার 2 দিন পর আমি বাইরে থেকে বাসায় এসে দেখি ডাইনি, পলি আর আমার মা বসে আছে। আমি বাসায় এসে তাদেরকে বললাম, এই দেখো, তোমাদের জন্য কত কিছু কিনে নিয়ে আসছি। আমাকে দেখে ডাইনি বলল, কি নিয়ে আসছো এগুলা? শাশুড়ি মা, আপনাদের জন্য শাড়ি, চুড়ি, জুতা সব নিয়ে আসছি। আমার কথা শুনে পলি বলল, দেখি, বাহ, সুন্দর তো। মা, দেখো কত সুন্দর, আমি তো কখনো এগুলো পরিনি। দেখি তো, পরে কেমন লাগে? ডাইনি বলল, ঠিক, আমিও আজকে শাড়ি চুড়ি পরবো, দেখি কেমন লাগে। আপনারা রুমে যান আর এগুলো পরে আসেন, দেখি কেমন লাগে। আমার কথা শুনে পলি ও তার মা ডাইনি দুজনে রুমে গিয়ে আমার দেয়া শাড়ি আর চুড়ি পরে আমাদের সামনে আসলেন। সামনে এসে পলি বললেন, কেমন লাগছে আমাদের? ওদের শাড়ি আর চুড়ি পরতে দেখে আমি ও মা খুশিতে নাচতে শুরু করলাম। আমার নাচ দেখে ডাইনি বলল, কি হলো? আরে কি হলো তোমাদের? এভাবে খুশি হলা কেন? ডাইনির কথা আমি বললাম, কারণ কাজ হয়ে গেছে, তোমরা ফাঁদে পড়ে গেছো। ওহ, কি আনন্দ। আমার কথা না বুঝে ডাইনি বলল, মানে? ওনার কথার জবাবে আমি বললাম, তোমাদের বোকা বানিয়েছি। তোমরা যে চুড়িগুলো পরেছো ওগুলা সাধারণ কোনো চুড়ি নয়, ওগুলা কবিরাজের কাছ থেকে নিয়ে আসছি। এখন তোমরা বন্দি। ওই চুড়িগুলো খুব শক্তিশালী, আর এই দেখো বোতলে পানি, এগুলো তোমাদের শরীরে ছেটালে তোমাদের শরীর জ্বালাপোড়া করবে। ডাইনি বলল, পাগল বলে কি, ওরে মেরেই ফেলবো কিন্তু। আমি বললাম, এই চুপ, অনেক জ্বালাইছিস, 2 মা মেয়ে মিলে। এবার দেখ। এই বলে বোতলের মুখ খুলে কয়েক ফোঁটা পানি ডাইনি ও তার মেয়ে পলির মুখে ছিটিয়ে দিলাম। ঠিক তখনই ওরা ছটফট করতে করতে বলতে লাগলো, হায়, সত্যি তো মরে গেলাম, মুখটা জ্বলে গেল। এই হতচ্ছাড়া কি দিলে আমার মুখে, মুখটা পুড়ে গেল। কাম হয়ে গেছে, এখন থেকে তোমরা বন্দি, ফাঁদে পড়ে গেছো। এখন যা বলবো তাই করতে হবে, নইলে এই যে পানি দিলাম ছিটিয়ে। না বাবা, দিও না প্লিজ। ওকে, তোমরা যা বলবা তাই করব। আমার মা বলল, শোন ডাইনি, এখন তো দুপুর, যা গিয়ে আমাদের জন্য রান্না কর, আর তোর মেয়েকে বল আমার শরীর হাত পা টিপে দিতে, একটু এদিক সেদিক হলে এই যে পানি। ডাইনি বলল, এই কেমন বিপদে পড়লাম? মানুষ এত চালাক, ভূতকে বন্দি করে কাজ করিয়ে নেয়, না জানি কি বিপদে পড়লাম। ডাইনির কথায় আমি বললাম, কি এত বিড়বিড় করছেন? যান গিয়ে রান্না করুন। ঠিক আছে বাবা, যাচ্ছি। এই বলে ডাইনি রান্না করতে গেলেন। এদিকে এটা দেখে পলি বলল, আমার ক্ষুধা পেয়েছে, কিছু খেতে দাও। এটা শুনে আমি বললাম, কি ক্ষুধা পেয়েছে? আসো, তোমাকে খেতে দিচ্ছি। এই বলে ফ্রিজে থাকা কাঁচা মরিচ পলিকে খেতে দিলাম। ও না বুঝে কাঁচা মরিচ খেতে লাগলো। একটু পর ঝাল লাগার সাথে সাথে পলি ঝালের জন্য লাফাতে লাগলো আর চিৎকার করতে লাগলো। এই দেখে আমি হাসতে হাসতে বললাম, কি এখন ক্ষুধা মিটেছে না? তোমরা মা মেয়ে মিলে আমাদের কি অবস্থা করেছো মনে নেই? ডাইনি হয়ে আমাকে বিয়ে করছো, এখন বুঝো? যাও রান্নাঘরে যাও, তোমার মায়ের সাথে গিয়ে রান্না করো। আমার কথা শুনে পলি রান্না করতে চলে গেল। বেশ কিছুক্ষণ পর রান্না হলো। দুপুরে সবাই একসাথে খেতে বসলাম। খেতে বসতেই আমি রেগে ডাইনিকে বললাম, এটা কোনো খাবার হলো? কি রান্না করেছেন এগুলা? আর কখনো যেন এমন না হয়, রান্নাটাও ভালো মতো করতে পারেন না। ডাইনি বলল, আমি তো কখনো রান্না করিনি তাই। ঠিক আছে, এরপর যেন আর এমন না হয়। আমার কথা শেষ হতে না হতে মা বলল, এরকম ভুল যেন আর না হয়। এই ডাইনি, শোন, খাওয়া শেষে প্লেটগুলো পরিষ্কার করে ঘরটা ঝাড়ু দিবি, জামা কাপড় সব ধুবি, ঘর মুছবি। এসব কাজ শেষ হলে আমার রুমে এসে আমার পা টিপে দিবি, আমি ঘুমাবো। মায়ের কথা ডাইনি বলল, না পারবো না, পা নয় গলা টিপে দেব। কি বললি? নাহিদ, কবিরাজের দেয়া পানির বোতলটা কোথায়? ডাইনি বলল, আরে মজা করলাম, ঠিক আছে, সব কাজ করে দিব। ডাইনিকে চিপায় পড়তে দেখে আমি বললাম, এখন কেমন লাগছে? ভালো না, ভূত হয়েও ফাঁদে পড়ে গেছি, এখন কেঁদেও লাভ নেই। দেখো কেমন লাগে আমার পেছনে লাগা, ভয় দেখিয়ে আপনার মেয়ের সাথে বিয়ে দেয়া এখন বুঝছেন? আগে কে জানতো মানুষ এরকম? শালা, একবার এখান থেকে মুক্তি পাই আর জীবনে ভুলেও মানুষের পিছনে লাগবো না। এদিকে মা আমাকে বলল, বাবা নাহিদ, রাতের খাবারের জন্য বাজার নেই, বাজার আনতে হবে। চিন্তা নেই, আমি কেন বাজার করব? ডাইনির মেয়ে পলি আছে না, ও বাজার করবে। কি, আমি বাজার করব? না, আমি পারবো না। কি? দিলাম পানি ছিটিয়ে। সাবধানে কথা বল,
যা বলছি তাই কর, নিজের রূপ বদলিয়ে অন্য কারো রূপ নিয়ে বাজার করে নিয়ে আয়, নইলে এই যে দিলাম পানি। ডাইনি বলল, না বাবা দিও না, ওই পলি, যা মা, রূপ বদলিয়ে বাজার করে নিয়ে আয়। কি করবি বল, দুজনে যে ফাঁদে পড়েছি। বাহ, এই তো আরাম, এখন শুয়ে বসে খাবো। আমার কথা শুনে মা বলল, কিন্তু নাহিদ, এভাবে কতদিন শুয়ে বসে খাবো? ইনকাম না করলে চলবো কিভাবে? সেই চিন্তা করে রেখেছি, এখন আমরা বড়লোক হয়ে যাব মা। বড়লোক হব কিভাবে? গরুর ব্যবসা করে। ধুর, কি বলিস, গরুর ব্যবসা করবি, টাকা পাবি কই? আর গরুই বা কই? মায়ের কথা শুনে আমি মাকে বললাম, শোনো, এই যে ডাইনি, উনি গরুর রূপ নিবে, আর ডাইনির মেয়ে পলি ও ছোট গরুর রূপ নিবে। আমি এদেরকে বাজারে নিয়ে যাব আর ভালো দামে বিক্রি করব। যে লোক গরু কিনবে সে এদেরকে বাড়িতে নিয়ে যাবে, আর বাড়িতে নিয়ে যাবার পর যখন বেঁধে রাখবে, সেই রাতে এরা রূপ বদলিয়ে সেখান থেকে আবার আমার কাছে ফেরত আসবে। এভাবে এদেরকে রোজ রোজ কারো না কারো কাছে বিক্রি করব। আমার এমন কথা শুনে মা বলল, আরে বাহ, তোর মাথাতে দেখে হেব্বি বুদ্ধি। এই না হলে আমার সন্তান, তোকে কেউ নোবেল দেয় না কেন? ওদিকে ডাইনি আমার কথা শুনে বলল, কি আমরা গরু হব? আমাদেরকে বিক্রি করবে? এটা কেমন বিপদে পড়লাম আমি? কি যে হয় এখন, বলে উঠল ডাইনি। তখন মা বলে উঠল, তা না হয় বুঝলাম, কিন্তু নাহিদ, ডাইনি ও তার মেয়ে পলি যদি পালিয়ে যায় তখন কি হবে? মায়ের কথার জবাবে আমি বললাম, না মা, সেই ব্যবস্থা করা আছে। ডাইনি ও তার মেয়ে যেখানেই পালাক, আমার ডাকে থাকে আমার কাছে আসতেই হবে। এই যে দেখেছো আয়নাটা, এটা কবিরাজ আমাকে দিয়েছে। কখনো যদি ডাইনি পালিয়ে যায় তাহলে এই আয়নার ওপর কবিরাজের দেয়া পানি পড়া ছুঁড়ে মারলে ডাইনি ছটফট করতে করতে চলে আসবে আমাদের কাছে। ডাইনি বলল, তুই যে কত বড় হারামি রে, কেন যে তোর পিছনে লেগেছিলাম, কেন যে তোর সাথে আমার মেয়ের বিয়ে দিলাম। কান্না করে লাভ কি বলেন, এখন ঝটফট গরুর রূপ নেন। ওই পলি, তুমিও নাও, বাজারে যেতে হবে। না, ভয় করছে। কোনো ভয় নেই। এই বলে ধমক দিতে ডাইনি ও তার মেয়ে গরুর রূপ নিলেন। গরুর রূপ নেওয়ার পর আমি বাজারে গেলাম। বাজারে যাওয়ার পর একজন গরু দুটো দেখে আমাকে বললেন, ভাই, গরু কার আপনার? কত ভাই গরুর দাম? আমি বললাম, ভাই, গরু তো আমার, গরুর দাম 2 লাখ, 2টা গরু 2 লাখ। আমার কথা জবাবে উনি বললেন, ধুরো, এই গরুর দাম 2 লাখ? ভাই, কারণ এই গরুগুলোকে খুব আদর করি, কখনো কাজ করাই না। আর খাবার বিষয় কি বলবো, এরা তো আমাদের মতো মাছ মাংস দিয়ে ভাত খায়। কি ধুর মিয়া, কি বলেন, গরু মাছ মাংস খায়? না মানে সুন্দর সুন্দর কচি ঘাস খায়। যাই হোক, 1.5 লাখ টাকায় দিবেন গরু দুটা? 1.5 লাখ? আর একটু বাড়ান যায় না? না, আমি এক কথার মানুষ, দিলে দেন, না দিলে গেলাম। ঠিক আছে ভাই, টাকা দেন। এই বলে টাকা নিয়ে ওনাকে গরু দুটো দিয়ে বাড়িতে চলে আসলাম। বাহ, একদিনে 1.5 লাখ ইনকাম! কে বলেছে ডাইনি এসে জীবন শেষ করে দিয়েছে? ডাইনি এসে তো আমার কপালটা খুলে দিল, এখন বড়লোক হয়ে যাব। যাই হোক, গরু বেচার পর রাতে বাসায় অপেক্ষা করতে লাগলাম কখন ডাইনি ও পলি আসবে। অপেক্ষা করার কিছুক্ষণ পর ডাইনি ও পলি আসলো। ডাইনি এসে আমাকে বলল, ওই হতচ্ছাড়া, আমাদের কার কাছে বিক্রি করেছিলি রে? কেন, কি হয়েছে? কি হয়নি তাই বল। ওই ব্যাটা তো তোর চেয়ে বেশি খারাপ। শালা কুত্তা আমাদের কি মাইট টেনে দিল। কেন মাইট দিবে কেন? আমাদেরকে বাজার থেকে কিনে নিয়ে যাওয়ার সময় রাস্তায় ওই লোকটা কি করেছে জানিস? কি করেছে? আমাদের পিঠে উঠে বসেছে। ও মাগো, অত বড় মানুষটা পিঠে উঠলে কি হাঁটা যায় বল? তখন তো গরুর রূপে ছিলাম, পিঠে ওঠার পর হাঁটতে পারছিলাম না, তাই অনেক মাইট দিয়েছে। আমাদেরকে বিক্রি করেছিস বুঝলাম, তাই বলে এইরকম একজন লোকের কাছে বিক্রি করবি? ইস মাগো, শরীর ব্যথা করছে। ও এই ব্যাপার, আমার জন্য একটু মাইট সহ্য করেন। কেন, তুই কে আমার? আমি না আপনার মেয়ের জামাই? লাগবে না আমার জামাই, আমাদেরকে মাফ করো বাবা, ছেড়ে দাও আমাদেরকে। না, মাথা খারাপ, কেবল তো বড়লোক হতে শুরু করলাম। কাল থেকে আর গরু না, কালকে ছাগলের রূপ নেবেন, ছাগল বিক্রি করব। কি, ছাগল হব? ছাগল হবেন। না, এটা পারবো না, আমাকে মাফ করো বাবা। পলি, মা, আমরা আর এসব কিছুই হতে পারবো না। আমি বললাম, মা, পানির বোতলটা কই, আজকে এদের মুখে পানি ছিটিয়ে দেব। না বাবা, এটা করো না। ঠিক আছে, আমরা রাজি, ছাগলের রূপ নিতে। ঠিক তখনই মা কান্না করতে করতে রুম থেকে বেরিয়ে বলল, নাহিদ, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে মা, কি সর্বনাশ হলো? আমার কথায় মা বলল, আরে গরু বেচে তুই যে 1.5 লাখ টাকা এনেছিলি, সেখানে তো টাকা নেই। মানে? আরে বোকা, টাকার বান্ডিলের ভেতর সব কাগজ, উপরে আর নিচে টাকা দিয়ে ভেতরে সব কাগজ ঢুকিয়ে দিয়েছে। টাকাটা নেওয়ার সময় ভালো মতো দেখে নিবি না? কি সর্বনাশটা না হলো! আহারে, 1.5 লাখ টাকা! কি, ওই শালা এত বড় বাটপার আমাকে এভাবে বোকা বানালো? ভেবেছিলাম আমি ওকে বোকা বানিয়েছি, এখন দেখি ও আমাকে বোকা বানালো। এদিকে আমার ও মায়ের এই অবস্থা দেখে ডাইনি ও তার মেয়ে খুশিতে নাচতে লাগলো আর বলতে লাগলো, ঠিকই হয়েছে, মানুষকে বোকা বানাতে গেলে এমনই হয়। এখন কেমন লাগছে? আমি বললাম, ওই চুপ করবেন, এত খুশি হতে হবে না, এখন ছাগলের রূপ নেন, হাটে নিয়ে যাব। আমার কথা মতো ডাইনি ও তার মেয়ে ছাগলের রূপ নিল। আমি ওদের দুজনকে নিয়ে হাটে চলে গেলাম তাদের বিক্রি করতে। তো কথা মতো হাটে যাওয়ার পর একজন জিজ্ঞেস করলেন, ভাই, ছাগল কি আপনার? হ্যাঁ ভাই, ছাগল তো আমার। ছাগল নেবেন? এগুলো তো মনে করেন বিদেশি জাতের ছাগল, তাও মনে করেন বছরে 10 থেকে 15টা বাচ্চা দেয়, দুধও দেয়। আপনি চাইলে খেতে পারেন ছাগলের দুধের চা। তাই নাকি? তা দাম কত ছাগলের? 65,000।
ছাগলের দাম কইলেন নাকি গরুর দাম? ছাগলের দাম। ফাজলামি করেন? ছাগলের দাম 65,000 টাকা হয় কখনো? আপনার ছাগলের দাম পাবেন 20,000। 20,000 না, এই দামে ছাগল দিব না। নিজের ঘরের ছাগল, অনেক কষ্টে লালন পালন করেছি, অনেক খাবার খাইয়েছি, অনেক ভালোবাসি। এদিকে আমার এই কথাগুলো শুনে ছাগলের রূপ নিয়ে থাকা ডাইনি বলে উঠল, শালা কত বড় মিথ্যাবাদী। ছাগলের মুখে কথাটা শুনে পাশে থাকা লোকটা আমার মুখের দিকে চেয়ে বললেন, আরে আরে, ছাগল কথা বললো নাকি? না, ছাগলে কথা বলবে কেন? আপনি ভুল শুনেছেন হয়তো। ধরো, ছাগলে কি কথা বলে? এসব বাদ। 30,000 টাকা দিবেন? না, 25,000 দিব নে। ঠিক আছে, টাকা দেন। আমার কথায় লোকটা আমাকে টাকা দিয়ে ছাগল হাতে নিল। আমি টাকাটা নিয়ে লোকটাকে জিজ্ঞেস করলাম, ভাই, ছাগলগুলো কি করবেন? পালবেন বুঝি? না, পালবো না। আমার ছোট মেয়ের আকিকা, তাই এগুলোকে বাসায় নিয়ে জবাই করব। কি জবাই করবেন? মনে মনে ভাবলাম, হায় হায়, এগুলোকে জবাই করলে তো ডাইনি ও তার মেয়ে মারা যাবে। না না, এটা ঠিক হবে না। তাই লোকটাকে বললাম, ভাই, আমি ছাগল বেচবো না, এই নেন আপনার টাকা। কিসের টাকা? আমি ছাগল কিনেছি, আর ফেরত দিব না। আর কোনো কথা নেই, চললাম আমি। এই বলে লোকটা চলতে লাগলো। তখন আমি বললাম, ভাই দাঁড়ান প্লিজ, আপনি ছাগল দুটোকে জবাই করবেন জানলে আমি বেচতাম না। এই নেন আপনার টাকা, আমার ছাগল আমাকে ফিরিয়ে দেন। না, আমি ছাগল কিনেছি, এই ছাগল আর ফিরিয়ে দেবো না। আরে ভাই, এই ছাগল দুটা সমস্যা আছে। যত সমস্যায় থাকুক, আমার কোনো সমস্যা নেই। আরে ভাই, এই ছাগল দুটা ভালো না, সিগারেট খায়। আপনি আমার সাথে ফাজলামি করেন? ছাগলে কখনো সিগারেট খায়? শুধু তাই না, এরা ঘাস পাতা খায় না, ভাত মাছ মাংস খায়। এত ঝামেলা করার চেয়ে আমার ছাগল আমাকে ফেরত দেন। এই নেন আপনার টাকা। ভাত খাক আর মাংস খাক, সমস্যা নেই। আর আমি তো এদের পালবো না, বাসায় নিয়ে জবাই করে ফেলবো। আরে ভাই, বুঝেন না কেন? এই ছাগলগুলা কথা বলে, খুবই ভয়ানক, আপনাকে মেরে ফেলবে। চুপ করেন তো, তখন থেকে কি আবল তাবল বলে যাচ্ছেন, জানতো। এই বলে উনি ছাগল নিয়ে চলে গেলেন। আমিও বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে চিন্তা করতে লাগলাম, সত্যি সত্যি আবার লোকটা ডাইনিকে জবাই করবে না তো? ঠিক তখনই ডাইনি ও তার মেয়ে পলি চলে আসলেন। এসে বললেন, উফ, অনেক কষ্টে বড় বাঁচা বেঁচে গেছি। ওরে, তুই কার কাছে বিক্রি করেছিলি আমাদের? আমি তো তোমাদের ফেরত নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু লোকটা তো আমার কোনোভাবেই কোনো কথা শুনছিল না। পলি বলল, অল্পের জন্য মারা যায়নি, একটুর জন্য জবাই করত। ডাইনির কথা শুনে মা বলল, মরণই তো, তাই না? বেঁচেই তো আছো। ডাইনি বলল, বেঁচে থেকেও তো শান্তি নেই, অনেক হয়েছে, এবার আমাদেরকে ছেড়ে দে, মুক্ত করে দে। না, আগে বড়লোক হই তারপর। ডাইনি বলল, তো আমি কি করব? আমাকে একটা সোনার রূপার হাড়ি দে, তারপর ছেড়ে দিব। ডাইনি বলল, ওটা কি আমার বাবার সম্পত্তি যে চাইলেই পাবি? কেন? ভূতদের কাছে নাকি অনেক সোনাদানা থাকে। থাকে, কিন্তু সবার কাছে না, আমার কাছে নাই। দয়া করে আমাদেরকে ছেড়ে দে। না, সোনাদানা না পেলে ছাড়বো না। কেন যে তোর পিছনে লেগেছিলাম, এখন বুঝতে পারছি মজা। আচ্ছা, আমার কাছে সোনার রূপা নাই, কিন্তু আমি জানি কোথায় আছে। তাই নাকি? কোথায় কোথায়? 3 রাস্তার মোড়ে একটা আম গাছ আছে না, ওই আম গাছের নিচে পুঁতে রাখা আছে 7টি সোনার কলস। ডাইনির কথা শুনে আমি বললাম, কি 7টা সোনার ভরা কলস? তাহলে ওখান থেকে 2-3টা সোনার হাড়ি এনে আমাকে দেন, তাহলে আপনাকে ছেড়ে দিই। ওই না, আমি পারবো না। কেন? কারণ ওখানে আমার চেয়ে শক্তিশালী জিন আছে, ওরা এগুলা পাহারা দেয়। আমি তো বলেই দিলাম, এখন তুই কিভাবে আনবি এগুলা তুই জানিস। ওকে, ঠিক আছে, সেই কায়দা জানা আছে। কি কায়দা শুনি? কবিরাজের কাছ থেকে 4-5টা তাবিজ নিয়ে পুরো শরীরে বেঁধে দিব, এতে কোনো ভূত কিছুই করতে পারবে না। আমার কথায় ডাইনি বলল, বাহ বাহ, কি দারুণ বুদ্ধি। এরকম বুদ্ধি নিয়ে আম গাছের নিচে সোনা দানার হাড়ি তুলতে গেলে সেখানকার জিনেরা আমাকে উল্টো করে ঝুলিয়ে রাখবে গাছের ডালে। এত সহজ না। আজকে রাতে বুঝবেন আমার কত সাহস। আমি আম গাছের নিচ থেকে সোনায় ভরা হাড়ি তুলে আনবই, কিন্তু আমার সাথে যাবে কে? ঠিক তখনই মা বলল, কেন আমি যাব? আমাকে কম সাহসী ভাবিস? কি বলো, তুমি যাবে? তুমি তো ভূত দেখেই ভয় পাও, জ্ঞান হারিয়ে ফেলো। আরে না, এখন পাবো না। সোনা রূপা পাওয়ার নেশায় ভয় পালিয়ে গেছে। তা বাবা, কখন যাব এগুলো তুলে আনতে? আজকে রাতে। আজ রাতে? ওকে, ঠিক আছে। ডাইনি বলল, আবারও বলছি, ওগুলো তুলে আনা কিন্তু এতটা সহজ নয়, ওখানে অনেক শক্তিশালী জিন থাকে। হয়েছে হয়েছে, আর ভয় দেখাতে হবে না। তাহলে ওই কথাই রইল, রাত 12টার পর যাব ওখানে। যাই হোক, রাতের খাবার শেষে অপেক্ষা করতে লাগলাম। অবশেষে রাত 12টা বাজলো। আমিও মা সাথে করে একটা কোদাল, বস্তা, লাইট আরও যা যা লাগে এগুলো নিয়ে রওনা করলাম 3 রাস্তার মোড়ে বড় আম গাছের দিকে। নিশিরাত, রাস্তাঘাট ফাঁকা। আমরা কিছুক্ষণ হাঁটার পর চলে আসলাম আম গাছের নিচে। জায়গাটা কেমন যেন নিরিবিলি। আমি আর দেরি না করে কোদাল দিয়ে আম গাছের নিচে খুঁড়তে লাগলাম। বেশ কিছুটা মাটি সরিয়ে আমি বললাম, কই, এখানে তো কোনো সোনাদানার কলস বা হাড়ি নেই। তখন আমার পাশে একজন বলে উঠল, ভাই, আরেকটু খুঁড়ুন, হয়তো আরও নিচে আছে। দিন দিন, লাইটটা আমার হাতে দিন, আর আপনি 2 হাত দিয়ে আরামসে কাজ করুন। ওর কথা শুনে আমি বললাম, ঠিক আছে। এই বলে আরেকটু মাটি খুঁড়তে খুঁড়তে সেখানে সত্যি সত্যি 7টি সোনার হাড়ি দেখতে পেলাম। এটা দেখে খুশিতে আমি বলে উঠলাম, পেয়ে গেছি, ইয়েস, এখন বড়লোক হয়ে গেছি। ভাই দেখেন, পেয়ে গেছি। আমার এমন আনন্দ দেখে পাশে থাকা লোকটি বললেন, তাই তো, সোনার হাড়ি পেয়ে গেলেন, নিন, এবার তুলে নিন। হ্যাঁ হ্যাঁ, এখনই নিচ্ছি। আচ্ছা, 1 মিনিট, আপনি কে? আমার কথা শুনে উনি বললেন, আমি হলাম জিন। কি? সত্যি আপনি জিন? তাহলে এতক্ষণ আপনার সাথে কথা বললাম?
সত্যি বলেন, আপনি জিন হলে এখানে কি করেন? আমার কথা শুনে ওই জিনটা বলল, আমি এখানে থাকি। তুই যে সোনার হাড়িগুলো তুলতে আসছিস, তোর কি ভয় ডর কিছুই নেই? এখন কি হবে তোর? আমি বললাম, জিন ভাই ভালো আছেন? না মানে আসছিলাম একটু বেড়াতে। মা, ও মা, কোথায় তুমি? চলো বাড়ি চলো। জিন বলল, কোথায় যাবি? পেছনে ফিরে একবার তাকিয়ে দেখ, তোকে চারিদিক দিয়ে ঘিরে রেখেছে জিনেরা, আর তোর মাকে গাছের সাথে বেঁধে রেখেছি। জিনের কথা শুনে পেছনে তাকিয়ে দেখি সত্যি সত্যি অনেক জিন আমাকে ঘিরে রেখেছে, আর চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। এই দেখে আমি বললাম, জিন ভাইরা ভালো আছেন? আসলে রাতে খাওয়া দাওয়া করে একটু হাঁটাহাঁটি করতে হয়, তাই একটু হাঁটতে আসছিলাম। হাঁটা শেষ, এখন চলে যাই। জিন বলল, হাঁটতে আসলে তোর সাথে কোদাল বস্তা আর ওর সাথে ওগুলা কি নিয়ে আসছিস? আর আম গাছের নিচে মাটি খুললি কেন? না মানে সোনার হাড়ি নিতে। নিয়ে যা। না নিলে মেরে ফেলবেন। এত ভয় নিয়ে আসলি কোন সাহসে? কবিরাজের কাছে তাবিজ নিয়েছি, এই যে তোমরা আমার কিচ্ছু করতে পারবে না, তাই না? ভণ্ড কবিরাজের কাছে গিয়েছিলি নাকি? দেখি তো তাবিজগুলো। এই বলে আমার হাত থেকে তাবিজগুলো নিয়ে মুখে নিয়ে চিবিয়ে তাবিজগুলো খেয়ে ফেললেন জিনটা। তাবিজগুলো খেয়ে জিনটা বললেন, এখন কি হবে? জিন ভাই আমাকে মাফ করে দিন। আমার কথা শুনে জিন বলল, কিসের ক্ষমা? তোর কোনো ক্ষমা নেই। জিন ভাই শোনেন। কি বল? একটা চুক্তি করবেন? কি চুক্তি বল? আপনি যদি সোনাদানা ভরা এই 7টা হাড়ি থেকে 2টা হাড়ি আমাকে দেন, তাহলে আমি আপনাকে 2টা কালো ছাগল উপহার দেব। ওই, আমাকে বোকা পেয়েছিস? সোনার উপর দাম বেশি না ছাগলের? বদল করতে হলে একটু কম বেশি হবেই, তাই না? এখান থেকে সোনার উপর 2টা হাড়ি তোকে দিতে পারি, একটা শর্তে। কি শর্তে বলেন? তোকে আর তোর মাকে মেরে রক্ত খাবো। কি রাজি? ওকে, আগে হাড়ি দেন, বাসায় রেখে আসি, তারপর রক্ত খাবেন। পাগল পেয়েছিস? আগে তোর রক্ত খায়। ঠিক তখনই মা ওখানে এসে জিনকে বলল, বাবা, জিন আমাকে একটা সোনার হাড়ি দিয়ে দাও, আমি তোমাকে বিরিয়ানি রান্না করে খাওয়াবো। ইনি বলে কি রে, এরা মা ছেলে দুইটাই পাগল। তো পাগল মনে করে 2টা হাড়ি দাও না ভাই। এই চুপ করতো, তখন থেকে পাগলের মতো কিসব বলে যাচ্ছিস? এই, এদেরকে ধর, কে আছিস? জিনের কথায় ওখানে থাকা অন্য 4টা জিন এসে আমাকে আর মাকে ধরলেন। তখন সেই প্রধান জিন আমাকে উদ্দেশ্য করে বললেন, এরা আমাদের যত্নে রাখা সোনার মোহর, সোনার উপর হাড়ি চুরি করতে আসছে, এদেরকে বাঁচিয়ে রাখা যাবে না। এদের ছেড়ে দিলে এরা গিয়ে বাকি সব মানুষদেরকে বলবে এখানে সোনার হাড়ি পুঁতে রাখা আছে। প্রধান জিনের কথা শুনে ওখানে থাকা সব জিন বলতে লাগলো, ঠিক ঠিক ঠিক, এদের মেরে ফেলো। ঠিক তখনই একটা জিন এসে আমাকে সজোরে আঘাত করলেন, আমি ছিটকে গিয়ে মাটিতে পড়লাম। এবার আরেকটা জিন রেগে আমার দিকে তেড়ে আসতে লাগলেন। ঠিক তখনই সেখানে ডাইনি ও তার মেয়ে পলি চলে আসলো। ডাইনি এসে জিনকে বললেন, ওদেরকে মারবেন না, ওরা বুঝতে পারেনি, দয়া করে ওদেরকে ছেড়ে দিন। কিন্তু জিন কোনো কথা না শুনে আমাকে আঘাত করতে যাবে। ঠিক তখনই ডাইনি ও পলি সেই জিনগুলোর সাথে মারামারি করতে শুরু করে, আর আমাকে ও মাকে চিৎকার দিয়ে বলতে থাকে, পালাও এখান থেকে, তাড়াতাড়ি পালাও। ডাইনির কথা শুনে আমি ও মা ওখান থেকে বাড়ির দিকে দৌড়াতে থাকি। ওদিকে জিনগুলো আমার পেছনে আসতে থাকে, কিন্তু ডাইনি জিনগুলোর সাথে লড়াই করছে। আমরা প্রাণের ভয় দৌড়াতে দৌড়াতে একসময় বাড়িতে চলে আসি। বাড়িতে আসার পর পেছনে তাকিয়ে দেখি আমাদের পেছনে কিছু নেই। উফ বাবা, বড় বাঁচলাম। ডাইনি আর পলি না থাকলে যে আজ কি হতো। কিন্তু ওরা কই? পলি আর ডাইনির জন্য খুব চিন্তা হচ্ছে। বাড়িতে এসে মন খারাপ করে বসে আছি। হঠাৎ সেখানে ডাইনি আর পলি চলে আসলো। ওদের অবস্থা তেমন একটা ভালো ছিল না। জিনেদের সাথে মারামারি করে দুজনেই অনেকটা চোট পেয়েছে, শরীরে অনেক জায়গায় কেটে গেছে। ডাইনি এসে আমাকে বলল, বলেছিলাম না এটা সহজ না, মানা করার পর কেন গেলে ওখানে? আজ যদি কিছু হয়ে যেত? ডাইনির কথা শুনে ছলছল চোখে বললাম, আমাদের জন্য আপনি এত কিছু করলেন। আপনি আর পলি না থাকলে আজকে আমি ও মা জিনেদের হাতে মরতাম। আপনাদেরকে আজ থেকে মুক্ত করে দিলাম। এতদিন আপনাদের সাথে যা করেছে সবকিছুর জন্য মাফ করে দিবেন। এদিকে মা বলল, আমাকেও মাফ করবেন। আপনি আমার বোনের মতো। আজকের পর থেকে আপনার যখন ইচ্ছা হবে আমার বাড়িতে আসবেন, কেউ আপনাকে কিছু বলবে না। আমার ও মায়ের কথা শুনে ডাইনি বললেন, আপনারা খুব ভালো, আমি অবশ্যই মাঝে মধ্যে আসবো আপনাদের কাছে। ডাইনির কথা শেষ হতেই পলি বলল, তোমরা ভালো থেকো, আমি অনেক পাগলামি করেছি, সেজন্য মাফ চাচ্ছি, কিছু মনে করো না। পলির কথা আমি বললাম, না আমরা কিচ্ছু মনে করিনি। পলি, তোমাকে একটা কথা বলি। জি বলো। মিস ইউ, তোমাকে আর তোমার পাগলামি অনেক মিস করব। মিস ইউ টু নাহিদ, আমিও অনেক মিস করব তোমাকে। পলের কথায় আমি বললাম, আমি তোমাকে কখনো ভুলবো না। আমার কথা শুনে ডাইনি বলল, ঠিক আছে, ভালো থেকো তোমরা, আর ভুলেও কখনো আম গাছের নিচে সেই সোনার হাড়ি তুলতে যাবে না, তাহলে জিনেরা মেরে ফেলবে। ডাইনির কথা শুনে আমি বললাম, ডাইনি খালাম্মা, একটা কথা বলি। কি বলো? আজ একটা সত্যি কথা বলছি। আপনাকে প্রথম দিন প্রথমবার দেখে অনেক ভয় পেয়েছি, কিন্তু আপনাকে বুঝতে দেইনি, এতদিন বলিনি। আমার কথা শুনে ডাইনি বলল, কথাটা শুনে শান্তি লাগলো। এই কথাটা শুরুতে ভয় পেলে এত কিছু ঘটতো না, আমিও তোমার পেছন পেছন তোমার বাড়িতে আসতাম না। আজ তুমি আমাকে সত্যি ঘটনাটা খুলে বললে, আমিও তোমাকে আজ একটা সত্যি কথা বলি। আসলে আমরা ডাইনি না, ডাইনি নামে কেউ হয় না। আমি ও আমার মেয়ে দুজনে পড়ি।
আমরা ইচ্ছে করে তোমার সামনে ভয়ঙ্কর রূপে আসছি, ডাইনি পরিচয়ে কথা বলেছি। আমার মেয়ে পলি ওর মানুষের কালচার, মানুষের পরিবেশ কেমন সেটা দেখার অনেক ইচ্ছে, তাই তোমাদের কাছে আসা। আর আমার মেয়ের সাথে তোমার বিয়ে হয়নি, ওটা মায়াজাল সৃষ্টি করে বিয়ের অভিনয়টা করিয়েছিলাম। যাই হোক, তোমরা ভালো থেকো। কখনো কোনো জিন পরি রিলেটেড সমস্যা হলে আমাকে স্মরণ করো, আমি চেষ্টা করব তোমাদের সাহায্য করার। এই বলে ডাইনি ও ওনার মেয়ে পলি দুজনেই ওদের আসল রূপে আসলেন। আপনাদের কি বলবো, দুজনেই খুব সুন্দর, দুজনেই তাহলে আসলে পরি। আমরা এতদিন এনাদের ডাইনি ভেবেছি। দুজনে পরীর রূপ নেবার পর আমাদের কাছে বিদায় নিয়ে দুজনেই বাতাসে মিলিয়ে গেল। ওরা চলে যাবার সাথে সাথে আমাদের গল্পটাও এখানেই শেষ হয়ে গেল। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন, আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি করে দিবেন। আসসালামু আলাইকুম।